শুরু হচ্ছে রেডিও তেহরানের বাংলা সংবাদ। আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি সোমবার ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী বন্দর আব্বাসে মোতায়েন যুদ্ধজাহাজ শহীদ রুদাকিতে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন। তিনি জানান, প্রতিরোধ ফ্রন্টের প্রতি ইরানের সমর্থন থাকলেও তারা নিজেদের সমরাস্ত্র নিজেরাই তৈরি করে। জেনারেল সালামি বলেন, ইরান তার কোনো শক্তি হারায়নি। এর একদিন আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ লুজমা খামেনি প্রতিরোধ ফ্রন্ট সম্পর্কে যে মন্তব্য করেছিলেন, আইআরজিসির কমান্ডার প্রকারান্তরে সেই বক্তব্যের পুনরাবৃত্তি করলেন। তিনি বললেন, লেবাননে ও ইয়েমেনে যারা ইসরায়েল বিরোধী যুদ্ধ করছে তাদের এবং আমাদের আদর্শ এক। আমরা একই বিশ্বাস ও প্রত্যয়ের অংশীদার। আমাদের শত্রু ও অভিন্ন, কিন্তু তারপরও যে যার নিজস্ব স্বার্থের ভিত্তিতে যার যার ভূখণ্ডে বসে লড়াই করছে। জেনারেল সালামি বলেন, প্রত্যেককে যার যার সামর্থ্য অনুযায়ী যুদ্ধ করছে। এদের কেউ অপরের উপর নির্ভরশীল নয়। তাদের প্রতি আমাদের শুধু রাজনৈতিক ও আধ্যাত্মিক সমর্থন রয়েছে। এর আগে রোববার আয়াতুল্লাহ লুজমা খামেনি এ দাবির সত্যতা প্রত্যাখ্যান করেন যে ইরান পশ্চিম এশিয়া অঞ্চলে নিজের প্রক্সি ফোর্সগুলোকে হারিয়েছে। তিনি বলেন, ইরানের পক্ষ হয়ে যে কেউ কোথাও লড়াই করছে না, কাজেই ইরান কাউকে হারায়নি। তিনি প্রত্যয় জানিয়ে বলেন, ইরান যদি কারো বিরুদ্ধে যুদ্ধ করতে চায় তাহলে সে এ কাজে একাই যথেষ্ট। তার কারো সাহায্যের প্রয়োজন নেই। ইরানের একজন সিনিয়র কর্মকর্তা তার দেশের সক্ষমতা ও সামরিক শক্তিকে বিশাল বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ইরানের এই শক্তিমত্তার কারণেই তেহরানের বিরুদ্ধে আমেরিকা সহ তার মিত্রদের সর্বোচ্চ চাপ প্রয়োগ করার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। ইরানের প্রভাবশালী স্ট্র্যাটেজিক কাউন্সিল অন ফরেন রিলেশনসের চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খাররাজি লেবাননের আল মায়াদিন নিউজ চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। তিনি বলেন, আমাদের সক্ষমতা বিশাল এবং বিষয়টি আমাদের সকল শত্রু, সে সক্রিয় হোক বা নিষ্ক্রিয়, সবার জানা আছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ সহ নানাভাবে চাপ প্রয়োগ করে তেহরানকে ওয়াশিংটনের কাছে নতি স্বীকার করতে বাধ্য করার প্রচেষ্টার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে। আমেরিকার সঙ্গে সামঞ্জস্য রেখে ইহুদিবাদী ইসরায়েলের ইরান বিদ্বেষী তৎপরতার কথা উল্লেখ করে খাররাজি বলেন, ইরানের পরমাণু কর্মসূচি পণ্ড করার এবং এদেশের ইসলামী শাসন ব্যবস্থা উৎখাত করার জন্য তেল আবিব ব্যাপকভাবে চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের পলিট ব্যুরো প্রধান ইসমাইল হানিয়াকে ইরানের রাজধানী তেহরানে হত্যা করার কথা প্রকাশ্যে স্বীকার করেছে ইসরায়েল। ইহুদিবাদী যুদ্ধমন্ত্রী ইসরায়েল কাজ গতকাল তার মন্ত্রণালয়ে দেয়া এক বক্তৃতায় এ স্বীকারোক্তি দেন। তিনি বলেন, আমরা হুথিদের বিরুদ্ধে সজোরে আঘাত হানব এবং তাদেরকে নেতৃত্ব শূন্য করে ফেলব, ঠিক যেভাবে আমরা হানিয়া, সিনোয়ার ও নাসরুল্লাহকে তেহরান, গাজা ও লেবাননে হত্যা করেছি। কাজ হুঁশিয়ারি দিয়ে বলেন, যে কেউ ইসরায়েলের বিরুদ্ধে হাত তুলবে আমরা তার হাত কেটে ফেলব এবং ইসরায়েলি বাহিনীর লম্বা হাত তাকে আঘাত করবে ও তাকে শাস্তি দেবে। গত ৩১ জুলাই ইরানের রাজধানী তেহরানের একটি গেস্ট হাউসে শক্তিশালী বিস্ফোরণে ইসমাইল হানিয়া ও তার দেহরক্ষী শাহাদাত বরণ করেন। হানিয়া ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে তেহরান সফরে এসেছিলেন। ইরান ও হামাস শুরু থেকেই হানিয়াকে হত্যা করার জন্য ইসরায়েলকে দায়ী করে এলেও এতদিন তেল আবিব বিষয়টি স্বীকার বা অস্বীকার করেনি। বাংলাদেশের কক্সবাজারে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় এক শিশুসহ ২ জনের মৃত্যু হয়েছে। ইতোমধ্যে আগুনে ৫ শতাধিক ঘর পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। নিহত ২ জন হলেন কুতুপালং লম্বাশিয়া ক্যাম্প ১-এর বাসিন্দা আবুল খায়ের ও একই ক্যাম্পের বাসিন্দা মোস্তাফিজুর রহমানের ছেলে বোরহান উদ্দিন। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের পাশাপাশি সেনাবাহিনী ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। দুপুর ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি, তবে জানার চেষ্টা চলছে।
কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি বলেও জানান পুলিশ কর্মকর্তা আরিফ হোসাইন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। আবারও ফিরে এলাম বিশ্ব সংবাদে। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব আহমেদ ওয়াজেদ জয়, ছোট বোন শেখ রেহানা এবং রেহানার মেয়ে ও ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকের দেশে বিদেশে লেনদেনের যাবতীয় নথি তলব করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের কাছে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। আজ দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো চিঠিতে সংস্থাটির অনুসন্ধান টিম সন্দেহভাজন ব্যক্তিদের নামে পরিচালিত অফশোর ব্যাংকের হিসাব বিবরণী সহ সব অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য চেয়েছে। একই সঙ্গে অনুসন্ধান টিম প্রথম দফায় অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যক্তিগত নথিপত্র তলব করে নির্বাচন কমিশন এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অফিসের নথি তলব করেছে। জানা গেছে, শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, ছোট বোন শেখ রেহানা এবং রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে 2009 থেকে 23 সালের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং বিশেষ আশ্রয়ন প্রকল্প সহ 9টি প্রকল্পে 80,000 কোটি টাকার দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুদক। একই সঙ্গে শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে 300 মিলিয়ন মার্কিন ডলার পাচারের পৃথক আরেকটি অভিযোগ অনুসন্ধান করছে সংস্থাটি। যৌন নির্যাতনের শিকার, অ্যাসিড হামলায় আক্রান্ত ও ধর্ষিতাদের বিনামূল্যে চিকিৎসা দিতে ভারতের সকল সরকারি এবং বেসরকারি হাসপাতালকে নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট। 16 বছরের এক কিশোরীর ধর্ষণের মামলা শুনানি শেষে বিচারপতি প্রতিভা এম সিং এবং অরমিত শর্মার বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। আদালত বলেছে, সব সরকারি বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম, ক্লিনিককে যৌন হেনস্থার শিকার, ধর্ষিতা, অ্যাসিড আক্রান্ত অভিযোগকারিণীকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিতে হবে। দিল্লি হাইকোর্টের আদেশে বলা হয়েছে, সব হাসপাতালকে বাইরে বোর্ড টাঙিয়ে রাখতে হবে এবং এই চিকিৎসা পরিষেবা সংক্রান্ত ইস্যুতে প্রত্যেককে ওয়াকিবহাল করতে হবে। এমনকি নির্যাতিতা যদি এইডস আক্রান্ত হন তাহলেও তাকে ফেরানো যাবে না। আদালতেও বলেছে, সংকটজনক পরিস্থিতি হলে কোনো পরিচয়পত্র ছাড়াই ভর্তি করতে হবে। পাশাপাশি কোনো নির্যাতিতার যদি শারীরিক মানসিক চিকিৎসার প্রয়োজন হয়, কাউন্সেলিংয়ের দরকার পড়ে, তারও পরিষেবা দিতে হবে হাসপাতালগুলোকে। মিয়ানমারের দক্ষিণাঞ্চলের চীন রাজ্যের 85% নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে দেশটির সামরিক জান্তার বিরুদ্ধে যুদ্ধরত জাতিগত চীন ও রাখাইন বিদ্রোহীরা। ওই অঞ্চলের বিদ্রোহী গোষ্ঠী চীন ব্রাদারহুড গতকাল দাবি করেছে, মিন্দাত ও কানপেটলেট শহর দুটির নিয়ন্ত্রণ নেয় চীন রাজ্যের 85%ই জান্তার হাতছাড়া হয়ে গেছে। চীন ব্রাদারহুডের মুখপাত্র ইয়াও মাং ইরাবতীকে জানান, তারা মিয়ানমারের দক্ষিণাঞ্চল জান্তার কাছ থেকে মুক্ত করেছেন। এখন বিদ্রোহীরা উত্তরাঞ্চলের ফালাম শহরের জান্তার সর্বশেষ অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেছেন, চলতি মাসের গোড়ার দিকে বাশার আল আসাদ সরকারের পতনের পর ইরান সিরিয়ায় নয়া ক্ষমতাসীনদের সঙ্গে সরাসরি যোগাযোগ প্রতিষ্ঠা করেনি। তিনি গতকাল তার সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে আরও বলেছেন, আসাদ সরকারের পতনের বহু আগে থেকে সিরিয়ার বিরোধী দলগুলোর সঙ্গে তেহরানের যোগাযোগ ছিল। সে সময় তেহরান ওইসব দলকে একথা বোঝাতে পেরেছিল যে উগ্র জঙ্গি গোষ্ঠী আইএসকে দমন করার লক্ষ্যে সেদেশে সামরিক উপদেষ্টা পাঠিয়েছে তেহরান।
সিরিয়ার ক্ষমতাসীন সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আশ-শাম বা HTS তুরস্কের মাধ্যমে ইরানকে বার্তা দিয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে ইরানের এই মুখপাত্র বলেন, তুরস্কের সঙ্গে ইরানের বিভিন্ন বিষয়ে কথা হয় এবং এসব আলোচনার অন্যতম বিষয়বস্তু সিরিয়া। বাকাই বলেন, সিরিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা বজায় থাকুক এবং দেশটির জনগণ বিদেশি হস্তক্ষেপ ছাড়া নিজেরাই নিজেদের ভাগ্য নির্ধারণ করুক, ইরান তাই চায়। তবে সিরিয়ায় মার্কিন সামরিক উপস্থিতি দেশটির সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে বিপদাপন্ন করতে পারে বলেও তিনি মন্তব্য করেন। গাজা উপত্যকায় ইহুদিবাদী বাহিনীর ভয়াবহ গণহত্যা ও অপরাধযজ্ঞের প্রতিবাদে ইসরায়েলের একাধিক সামরিক অবস্থান লক্ষ্য করে বিস্ফোরক ভর্তি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে এ খবর জানিয়ে বলেছেন, সোমবার তেল আবিব থেকে 50 কিলোমিটার দক্ষিণে অবস্থিত আশকেলন শহরের একটি সামরিক ঘাঁটিতে দূরপাল্লার ইয়াফা কামিকাজে ড্রোন দিয়ে হামলা চালানো হয়। এছাড়া খোদ রাজধানী তেল আবিবের একটি সামরিক লক্ষ্যবস্তুকে টার্গেট করে আরেকটি ড্রোন হামলা চালানো হয়েছে বলেও জানান সারি। তিনি বলেন, এখন ইসরায়েল বিরোধী যুদ্ধের 5ম পর্যায় চলছে এবং এ পর্যায়ে সোমবারের 2 হামলা চালানো হয়েছে। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।